শুরুতে ভোট উৎসব অমোচনীয় কালি ব্যবহার না করা সহ নানা অভিযোগ ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের। ব্যালটে সই না পেলে ব্যবস্থার ঘোষণা। রাকসু নির্বাচন কাল। পিআর নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয়, দেশ বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। আনুপাতিক ভোটের দাবিতে জামাতের মানববন্ধন। মিরপুরে আগুনে পুড়ে 16 জনের প্রাণহানি, 10 জনের পরিচয় শনাক্ত, স্বজনদের ডিএনএ সংগ্রহ। বিষাক্ত ধোঁয়ায় বন্ধ আশেপাশের কারখানা, বিশেষ পোশাকেও ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। জুলাই হত্যায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত 8 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক, লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ। এমপি ও শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, শাহবাগ মোড় ব্লকেট করে বিক্ষোভ। বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। দীর্ঘ 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভোট উৎসব। কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। অমোচনীয় কালি ব্যবহার না করা, ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ করেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন শফিকুল আলম, তারিফ রহমান এবং নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। সময় হাতে আছে, ইতিমধ্যে আমরা 1:01টার দিকে তা বলেছে 35% ভোট সংগ্রহ হয়েছে এবং পরবর্তী 40%। এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্যটি পাইনি। তবে এই মুহূর্তে যে 1 ঘন্টা সময় আছে, এখন ভোটাররা যাচ্ছে 1-2 করে কিন্তু ভোটে যাচ্ছে। ভোটের যে উপচাপড়া ভিড় আমরা সকাল থেকে যেরকম দেখেছিলাম সেটি অনেকটাই কমে গেছে। আমি এই মুহূর্তে যে নির্বাচন কমিশনাররা যারা আছেন এখানে, তারা কিন্তু উপরে আছেন। নির্বাচন কমিশনাররা বা প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছিলেন এবং যারা অভিযোগ নিয়ে আসছেন সেই অভিযোগগুলো দেখছেন এবং অভিযোগগুলোর ভিত্তিতে তারা সেগুলো জবাব দিচ্ছেন। বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 27,000-এর বেশি ভোটার রয়েছে, সেই ভোটাররা সকাল থেকে আমরা দেখলাম উপচে পড়া ভিড়, বাস, ট্রেন এবং বিভিন্ন মোটরসাইকেল সহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে করে কিন্তু যে যাওয়া পেরেছে এসে উৎসবমুখর ভোটে নির্বাচনে এসে তারা ভোট দিয়েছেন। কারণ তারা বলছে 34 বছর পর এই যে উৎসব, সেই উৎসবকে তারা মিস দিতে চাচ্ছে না। সেই জন্য কিন্তু তারা সবাই এসে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট দিয়েছে এবং সকাল থেকে যদিও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনো পর্যন্ত কোনো ঘটেনি, যদিও বিএনপির পক্ষ থেকে অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগ তারা করেছে। তবে তারা বলেছে শেষ পর্যন্ত তারা নির্বাচন থাকবে, কোনো রকমে তারা নির্বাচন বর্জন করবে না সেই ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। তবে তারা অভিযোগগুলো বিবেচনা করার জন্য কর্তৃপক্ষকে বলেছেন। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় আর 1 ঘন্টা ভোট বাকি আছে। তবে আর 1 ঘন্টার ভোটের হয়তো আরও 5 থেকে 6 বা 7% বা 8% ভোট কাস্ট হতে পারে। তবে প্রথম দিক দিয়ে বলা হচ্ছে যে ঢাকা অর্থাৎ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই ভোটের যেই সংখ্যা সেরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে কিনা সেটা নিয়ে একটু শঙ্কা ছিল। তবে আমরা যেই শঙ্কা করেছিলাম যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে আরও কিছুটা বেশি ভোটাররা ভোট দিচ্ছেন সেরকম মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত গিয়ে হয়তো 55 বা 60% পর্যন্ত ভোট হতে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি তারিফের কাছে। এখন পর্যন্ত 50% ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখন আছি ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন বা সমাজ বিজ্ঞান অনুষদ। এখানে 4টি কেন্দ্রে অর্থাৎ 3টি হল, নবাব ফয়জুন্নেসা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শামসুন্নাহার হল এবং অতীশ দীপঙ্কর হল, এই 4টি হলে আমি বেশ কয়েকটি কক্ষে গিয়ে পোলিং অফিসারদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই পর্যন্ত প্রায় 50% প্রতিটি কক্ষেই আসলে দেখা গেছে 50% মতো ভোট আসলে কাস্ট হয়েছে এবং এই কাস্ট কার্যক্রম চলমান রয়েছে। আর মাত্র 1 ঘন্টা পরেই আসলে এই যে ভোট কার্যক্রম যেটি রয়েছে সেটি শেষ হবে এবং আশা করা যাচ্ছে আসলে আরও কিছু ভোট বাকি যে 1 ঘন্টায় পড়বেন। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি যে এখনও কিছু ভোটার রয়েছেন যারা আসলে শেষ মুহূর্তে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা শেষ মুহূর্তে তাদের যে ভোটাধিকার সেগুলো প্রয়োগ করবেন এবং তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী সেটি
নির্বাচনে আসলে ভূমিকা রাখবেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে পুরো কেন্দ্রে উৎসবমুখর একটা পরিবেশ ছিল, বেশ লম্বা লাইন ছিল ভোটারদের। যদিও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা কমতে থাকে এবং আর মাত্র হাতে আছে 1 ঘন্টা, তারপরেই আসলে ভোটের কার্যক্রম শেষ হবে। তো এর মধ্যে আসলে যারা এখনো ভোট দেননি তারাও আসছেন, যদিও সেই সংখ্যাটা আসলে কমে যাচ্ছে। আসলে যতটুকু থাকার কথা ছিল সেই সংখ্যাটা আসলে এখন কমে যাচ্ছে, কারণ আর মাত্রই আছে 1 ঘন্টা। এবং শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে আছেন তারা হয়তো কিছু সংখ্যক এখনো ভোট দেননি, যারা শেষ মুহূর্তের অপেক্ষায় আছেন তারা হয়তো শেষ মুহূর্তে এসে তাদের যে ভোট সেটি প্রয়োগ করবেন। তো এছাড়া পুরো কেন্দ্রে আসলে পরিবেশ ছিল খুবই শান্ত, যদিও একটু বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে। সেটি যেই প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি আসলে সুরাহা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সমাজবিজ্ঞান অনুষদ থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি ব্যবসা প্রশাসন অনুষদে, সেখানে আছেন সহকর্মী নিগার মেহের রিনি। ভোটগ্রহণের সময়সীমা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আর মাত্র 1 ঘন্টা বাকি। বিকেল 4টার দিকে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম সমাপ্ত হবে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনুষদগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা কমে এসেছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এই যে অনুষদের নিচে যে শিক্ষার্থীরা ভিড় করেছিলেন অযথা তাদেরকে আসলে সরিয়ে দিয়েছেন এবং এখনও কিন্তু শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন ভোট কেন্দ্রে এবং বিকেল 4টা পর্যন্ত শিক্ষার্থীরা আসতে থাকবেন, ভোট দিতে পারবেন। কিন্তু বিকেল 4টার পরে এখানে আর কোনো শিক্ষার্থী থাকতে পারবেন না এবং এই বিবিএ অনুষদে কিন্তু অন্যান্য যেই হল কিংবা অনুষদের যেই ভোট রয়েছে, ব্যালট রয়েছে, সেগুলো কিন্তু সব এখানে চলে আসবে এবং এখানেই গণনা কার্য শুরু হবে। এবং সবশেষ বিবিএ অনুষদের অডিটোরিয়াম থেকে কিন্তু যেই ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে এবং এই ফলাফল ঘোষণা করতে যদিও বলা হচ্ছে যে খুব একটা সময় লাগবে না, ওএমআর মেশিন দিয়ে ফলাফল গণনা করা হবে। তবে এই ফলাফল গণনার ক্ষেত্রে আসলে 2 স্তরে গণনা কার্যক্রমটি চলবে। যতক্ষণ না পর্যন্ত এই 2 স্তরের গণনা কার্যক্রম মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট গণনা চলমান থাকবে এবং যদিও প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের কিছু অভিযোগ রয়েছে, তবে এখনো পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা দেখিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে রাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে এবং আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা আজকে দেখেছি যে আজকে বিশ্ববিদ্যালয়ে কোনো আসলে যে প্রচারণা প্রার্থীদের সেটি নেই, গতকালকে সেটি শেষ হয়েছে এবং আজকে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণ করছেন এবং যে ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষর যে কার্যালয় সেখানে এনে রাখা হয়েছে এবং আগামীকাল সকালে আসলে কেন্দ্রে যে 17টা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এই ব্যালট বক্সগুলো তারা পৌঁছে দেবেন। এখানকার নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তাদের এরই মধ্যে নির্বাচনের যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সহ সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে এবং আসলে দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে তারা প্রচারণা করেছেন এবং প্রার্থীদের কাছে তারা গিয়েছেন, তাদের যে ইশতেহার এবং সেটি তারা জানিয়েছেন এবং আগামীকাল আসলে ভোটাররাই মূলত নির্ধারণ করে দিবেন তারা আগামী দিনের আসলে ছাত্র প্রতিনিধি হিসেবে কাকে মনোনয়ন দিবেন, ম্যান্ডেট দিবেন, সেটি কিন্তু আগামীকাল নির্ধারণ হবে এবং যথাসময়ে ভোট গ্রহণ শেষে ভোট গ্রহণের পরপরই কিন্তু ভোট গণনার কার্যক্রম সেটি শুরু হবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট সেটি মেশিনের মাধ্যমে গণনা হবে এবং নির্বাচন কমিশন আশা করছে যে 12 থেকে 15 ঘন্টার মধ্যে তারা আসলে ফলাফল দিতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের আইন
শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি পুলিশের পাশাপাশি এখানে বিজিবি সহ অন্যান্য কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা কিন্তু বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা হয়েছে। যদি বলা যায় এক কথায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি এবং নির্বাচন কমিশন তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তো এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পিআর ও আগে গণভোট দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐকমত্য না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়বে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে জনসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পুরনো রাজনীতির সংস্কার প্রয়োজন, তাই সংস্কার প্রস্তাবে একমত হওয়া সব দল চলতি সপ্তাহে সনদে সই করবে। এই যে হিংসার রাজনীতি, এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। দেশের রাজনীতিতেও আপনার এই সংস্কারের প্রয়োজন হয়, তা নাহলে ওই রাজনীতিটা জম ধরে যায়, এটা পচে ধরে। আমাদের দেশেও সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তার দেশটা ভালোর জন্য। যেইগুলোতে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, সেগুলোর সই হবে আগামী 17 তারিখ। যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। এবারের নির্বাচন বিএনপি মহাসচিবের জন্য শেষ নির্বাচন, এমনটা জানিয়ে সাধারণ মানুষের কাছে আবারও ধানের শীষের প্রতীকে ভোট চাইলেন তিনি। এইবারে হয়তো আমার শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দিবেন। নতুন দেশ গড়তে আগামী দিনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে তার জীবনের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে তার জন্য, এবং সে কারণে এই অঞ্চলের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। ধানের শীষের পক্ষে ভোট চানও তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আর কোনো বিভেদ নয়, খুব দ্রুত দেশের মানুষকে রক্ষায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার সদর রোডে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় দলের নেতাকর্মীরা। এ সময় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়। চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবি জানান তারা। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন থেকে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার আহ্বান জানানো হয়। একই দাবিতে নাটোর, বাগেরহাট, মাগুরাতেও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। সময় সংবাদে আরও থাকছে, সামাজিক মাধ্যমে টার্গেট তরুণীকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন। চীনা নাগরিকদের সঙ্গে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাগজে পাঠিয়ে পতিতাবৃত্তি। মিরপুর অগ্নিকাণ্ড প্রসঙ্গ, স্বজনের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য ঢাকা মেডিকেলের মর্গের সামনে। মিরপুরে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ভিড় করেন পরিবারের সদস্যরা।
হাসপাতালের পরিচালক জানান, গ্যাসে নয় আগুনে পুড়ে মারা গেছেন 16 জন। ডিএনএ নমুনা সংগ্রহের পর হস্তান্তর করা হবে মরদেহ। এদিকে কেমিক্যাল গুদামের বিষাক্ত ধোঁয়ায় আশেপাশের কারখানা বন্ধ রাখা হয়েছে। বিশেষ পোশাক পরেও ধোঁয়ার কারণে ভবনে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা। রাইদুল ইসলাম শুভকে সঙ্গে নিয়ে হায়দার আলীর রিপোর্ট। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে। স্বজনহারাদের আর্তনাদে হৃদয় বিদারক পরিবেশ। 24 ঘন্টা পর ঢাকা মেডিকেলের মর্গে ছেলে রবিনের মরদেহ খুঁজে পেয়েছেন মা। তবে ছেলের মুখে মা ডাক শুনে নয়, অসংখ্য লাশের ভিড়ে অর্ধপোড়া পোশাক আর শরীরের গঠন দেখে। আমার বাবা ডিউটি পাইছে, 11টা বাজে আগুন লাগছে, কোথাও গায়ে পড়া লাগছে, ঢাকা মেডিকেল আছে। পোশাক শ্রমিক আসমাকেও খুঁজে পেয়েছেন স্বজনরা। মেয়ের অঙ্গার দেহ চোখের সামনেই পড়ে আছে লাশ রাখা ঘরে। অন্যদিকে ছেলে ইয়াসিন আরাফাত এখনো খুঁজছেন বাবাকে। কালকে যে কাপড় গায়ে দিয়া গার্মেন্টস আইছিল, একটা কাপড়ের টুকরা চিহ্ন পাইছি মেয়েটার। আমরে কল দিছিল, তখন চিল্লাইতেছিল আগুন আগুন বলে, আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছিল। তারপর যে ফোনটা কাটে গেছে, তারপরে আর ফোন ঢুকে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কেমিক্যালের গ্যাসে নয় আগুনে পড়ে মৃত্যু হয়েছে তাদের। ডিএনএ নমুনা সংগ্রহের পর লাশ হস্তান্তর করা হবে। 16 জনের মৃতদেহ আমাদের ঢাকা মেডিকেল কলেজে গত রাতে আমরা পেয়েছি। এই 16 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 7 জন মহিলা। এদিকে মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও এখনো বের হচ্ছে ধোঁয়া। বিশেষ পোশাক পরেও ধোঁয়ার কারণে গোডাউনের ভেতর ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় আশপাশের গার্মেন্টস কারখানাও বন্ধ রাখা হয়েছে। আমাদের যে গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়, এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। নিখোঁজদের খোঁজে কারখানার সামনে অপেক্ষা করছেন উদ্বিগ্ন স্বজনরা। এখানে হাজার হাজার ওয়ার্কার, গরিব মানুষ চাকরি করে, এখানে কেমিক্যালের গোডাউন রাখলে সমস্যা আছে। অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা নাই ভিতরে, গোডাউনের ভিতরে শুধু কেমিক্যাল রাখে, ওখান থেকে সাপ্লাই দেয়, রাখে ওখান থেকে সাপ্লাই দেয়। রাত্র 12:15 পর্যন্ত রিং হয়েছে। আমাদের সমস্ত আত্মীয় বান্ধবকে কল দিয়েছে, কিন্তু কখনো কেউ রিসিভ করতেছে না। এরপর আমি ওখান রাত্র 4। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে কেমিক্যাল গুদামের বিষাক্ত ধোঁয়ায় আশেপাশের কারখানা বন্ধ রাখা হয়েছে। বিশেষ পোশাক পরেও ধোঁয়ার কারণে ভবনে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাইদুল, আগুন লাগার ঘটনার সবশেষ খবর যদি বলতে চাই, তাহলে এই মুহূর্তে আমার কাছে যে তথ্যটি আছে যে দুপুরের কিছু সময় আগে যে কর্মকর্তারা ছিলেন ফায়ার সার্ভিসে, তারা ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু প্রচণ্ড ধোঁয়ায় বাধাগ্রস্ত হয়ে ফিরে আসেন। কিন্তু দ্বিতীয় দফায় এখন প্রস্তুতি চলছে সেই রাসায়নিক গুদামে প্রবেশ করার জন্য। আসলে তারা এখন প্রস্তুতি নিচ্ছেন কিভাবে তারা প্রবেশ করবেন, কিভাবে আসলে সেই পানি দিয়ে বা অন্য কোন পদ্ধতি আসলে ব্যবহার করে আসলে সেটিতে ধোঁয়াগুলোকে নিয়ন্ত্রণে এনে তারা ভেতরে প্রবেশ করবেন, সেটিরই কিন্তু এখন কার্যক্রম এবং সেটির পরিকল্পনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা করছেন কর্মকর্তারা। এবং যেহেতু এর আগে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটু ব্রিফিং করা হয়েছিল, তারা যেমনটা বলছিলেন যে এই পুরো ধোঁয়াটি বা আগুন যেটা এখন পর্যন্ত জ্বলছে সেটি একবারে নিয়ন্ত্রণে এলেই তারপরে আসলে প্রবেশ করবেন, কারণ ভেতরে বেশ কয়েকটি রাসায়নিক দাহ্য পদার্থ একত্রিত হয়ে ক্লোরিন অ্যাসিড কিন্তু সৃষ্টি হয়ে, যেটি কিন্তু মানব দেহের জন্য ভয়াবহ একটি ক্ষতিকারক গ্যাস। সেই গ্যাসটি পুরো বাতাসের সাথে পাশাপাশি শরীরের সংস্পর্শে আসলে পুরো শরীর জ্বালা যন্ত্রণায় কিন্তু সৃষ্টি হয়। এই পাশাপাশি কিন্তু শ্বাস প্রশ্বাসের কিন্তু বড় একটা ক্ষতি হয়ে থাকে, এবং এর কারণে আমরা দেখেছি যে সকাল থেকে ফায়ার সার্ভিস বারবার করে আসলে এই এলাকাটি যারা আছেন তাদেরকে নিরাপদ দূরত্বে যাওয়ার কথা এবং মাস্ক ব্যবহার করার কথা বলছেন। এই গ্যাসটি এতটাই ভয়ঙ্কর যে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই গ্যাসের যেটি আইন বলছে যে যখন এই গ্যাস বিস্ফোরিত হবে ঠিক তখন থেকে 800 থেকে 1 কিলোমিটারের মধ্যে যেন কোনো মানব দেহ যেন ওখানে সেখানে না থাকে, কেননা ওটা বড় একটি ক্ষতিকারক পদার্থ, ক্ষতিকারক গ্যাস বলে আসলে জিনিসটা উল্লেখ করা আছে। এবং
এই ঘটনায় সকালের দিকে অনেক স্বজনরা এসেছিলেন, তারপরে আমরা দুপুর পর্যন্ত আর তেমন কাউকে দেখতে পাইনি। উৎসুক জনরা আছেনও এখনো এখানে আসলে ভিড় করছেন যে কি হচ্ছে, কি করবেন তারা আসলে সেটি জানার জন্য। তো সব কিছু মিলিয়ে আবারও প্রস্তুতি নিচ্ছেন ভেতরে প্রবেশ করার জন্য ফায়ার সার্ভিস। এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টা সহ ৪৫ আসামি। শুনানি শেষে ৮ ডিসেম্বরের মধ্যে শীর্ষ নেতা সহ ১৬ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেন আদালত। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। প্রায় ৩ মাস পর একসঙ্গে আওয়ামী লীগের ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়ায় তারা যতটুকু সময় ছিলেন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটিয়েছেন। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। দীপু মনুকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনুকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ৮ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন আসামিরা। এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফরমাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে ২-৩ করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে ৩৬ সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে, প্যারাট্রুপার নামানো হবে। এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করার, অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। আর চট্টগ্রামে জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বেতনের ২০% হারে বাড়ি ভাড়া সহ ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। ২০% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% উন্নীত করার দাবিতে চতুর্থ দিন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শাহবাগ মোড় পাওয়ার আগে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ব্যারিকেড উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রজ্ঞাপন ছাড়া রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের। শিক্ষকদের এই কর্মসূচির কারণে সারা দেশের এমপিওভুক্ত অনেক স্কুলে চলছে কর্মবিরতি। প্রথমে টার্গেট তরুণীকে দেয়া হয় উচ্চ বেতনে চাকরির প্রলোভন, পরে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাগজে স্পাউস ভিসায় পাঠানো হয় চীনে। সেখানে নিয়ে করানো হয় পতিতাবৃত্তি। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। আন্তর্জাতিক নারী পাচার চক্রটির 4 জনকে গ্রেফতারের পর র্যাব জানায়, গত 7 থেকে 8 বছরে এদের খপ্পরে পড়েছেন অসংখ্য তরুণী। কাজী বিয়ে পড়াচ্ছেন, দুপাশে বসে আছে বরকনে, তবে পুরোটাই নাটক। চীনা নাগরিকের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এই বিয়ের নাটক সাজানো হয় রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে। হুবহু আসল কাগজপত্রের মতো করে বানানো হতো। ভুক্তভোগী তরুণী বলছেন, এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের সদস্যরা তাকে টিকটকে চাকরির প্রলোভন দেন, পরে আনেন ঢাকায়। আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। শুধু নিজেই নন, প্রলোভনে পড়ে এই রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও। চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা। তাদের দিয়ে জোর করে করানো হয় অসামাজিক কাজ, রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। আমি আসার পরে যখন আমি মামলাটা করছি, ওরা যখন জানতে পারছে, আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। আমি তখন লাইনে ছিলাম ফোনে, এবং আমার কাজিন গতকালকে আমাকে ফোন দিয়েছে অন্য একটা নাম্বার থেকে। ওর রুমের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছিল, পরে ও দোতলা থেকে জানলা থেকে লাফ দিছে। ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। র্যাব বলছে, 7 থেকে 8 বছর আগে চীনা নাগরিকদের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন গ্রেফতার আব্বাস ও বাবু। পরে গড়ে তোলেন সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচার চক্র। অনেক চাইনিজ কাজ করে, তো তাদের
লিঙ্ক আপেই এই কাজটা গত 7-8 বছর ধরে শুরু হয় এবং এই 7-8 বছরে প্রায় অর্ধ শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে। টিমটা আছে তার কোনো এনআইডি ছিল না, সে একটা ভুয়া এনআইডি বানিয়ে দিয়েছে, ওই এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়েছে, ওই পাসপোর্ট দিয়ে আবার ম্যারেজ সার্টিফিকেট বানানো হয়েছে। ভিসা পাই তো টাইম বেশি দিন লাগে না, 2-4 দিনের মধ্যে ভিসা পেয়ে যায়। ইমিগ্রেশনও ওদের ক্লিয়ার করা, ইমিগ্রেশন দিয়ে তারা বের হয়ে যেতে পারে যেহেতু স্পাউস ভিসা। সো ডকুমেন্টেশনগুলো ওরা এখানে একদম পুরো একটা চ্যানেলাইজ সিস্টেমের মাধ্যমে করে নিয়েছে। পাচার থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ফ্রিজে লুকিয়ে রাখার ঘটনায় অভিযুক্ত স্বামী নজরুল ইসলামকে বংশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারস্পরিক বিশ্বাসে অনাস্থা ও ব্যাংক হিসাবে স্ত্রীকে নমিনি রাখার বিষয়টি ঝুঁকিপূর্ণ আশঙ্কা করেই তাসলিমাকে হত্যা করেন তার স্বামী। রোববার রাতে রাজধানীর কলাবাগানে ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যা করেন তার স্বামী নজরুল ইসলাম। পরিস্থিতি সামাল দিতে মরদেহ ডিপ ফ্রিজে রাখেন। 2 মেয়েকে নিয়ে যান বোনের বাসায়। ঘটনার পর থেকেই গা ঢাকা দেন নজরুল। পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। কলাবাগান থানায় বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে রমনা বিভাগের উপকমিশনার জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন নজরুল। গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি। তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা সে স্বীকার করে সবকিছু, কিভাবে করেছে, কেন করেছে এবং যেটা দিয়ে আঘাত করেছে, যে ধারালো যে দা টাইপের ছিল, রামদা টাইপের, সেটাও আমরা তার বাসা থেকে উদ্ধার করি। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের ধারণা, দাম্পত্য জীবনে পারস্পরিক অনাস্থা থেকেই এমন হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তাদের দাম্পত্য যে কলহ ছিল বা আস্থার অভাব ছিল, অন্য একজনের সাথে রিলেশন আছে এরকম একটা চিন্তা, আর একটা হচ্ছে টাকা পয়সা। এই দুইটা যখন এক জায়গায় হয়ে গেছে, মাথায় তখন রক্ত গরম হয়ে গেছে, তখন রাত্র 12টার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন এই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে, এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা, উপর যে পরে কিন্তু সে কোপায়। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বাচ্চারা কিছু জানতে পারে, সেটা আমরা আরেকটু পরে হয়তো কথা বলে বুঝতে পারবো। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। চাকসু নির্বাচনের ভোট গ্রহণের মধ্যে হঠাৎ করেই বাণিজ্য অনুষদের সামনে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রাম যে ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু একটু হট্টগোলের দেখতে পাচ্ছি আমরা, হাতাহাতি দেখেছি এবং বিশেষ করে একজন প্রার্থীর পক্ষে ভেতরে গিয়ে যে ব্যালটের যেই মার্কার ওগুলো রয়েছে সেগুলো প্রার্থীর হাতে হাতে দিচ্ছে, সেরকম একটি অভিযোগ করেছে এখানকার যেই বিভিন্ন যে স্বতন্ত্র যে প্রার্থীগুলো রয়েছে সে স্বতন্ত্র প্রার্থীর বিপি এবং জিএসরা অভিযোগ করেছে। সেখানে যে ভেতরে গিয়ে মেয়েরা বিভিন্ন গোপনে বিভিন্ন কাগজপত্র বিভিন্ন জায়গায় দিচ্ছে, বিভিন্ন ভোটারদেরকে দিচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান করছে। সেখানে ছাত্র দলের ভিপিও কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং জিএসও তারা এসেছেন এবং তারা বিষয়টি দেখছেন। এটি হচ্ছে এখানে কিছুক্ষণ পরে কিন্তু ভোট গণনা হবে এবং ভোট গণনা হওয়ার পর এখান থেকে ঘোষণা হবে এই বিবি অনুষদ থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওখানে নির্বাচন কমিশনার রয়েছে, তাদের সাথে একটু হাতাহাতিতে কিছুক্ষণ আগে হয়েছে, এখন একটু কথা কাটাকাটি হচ্ছে, কারণ তারা অভিযোগ করেছে উপরে গিয়ে কয়েকজন নারী তারা ভোট দিচ্ছে, কয়েকজন নারী তারা যে ভোট যারা ভোটার তাদেরকে বিভিন্ন প্রার্থী সম্বলিত ছবি সম্বলিত যে লিফলেট সে ভিতরে গিয়ে বিতরণ করছে। এই মুহূর্তে কিন্তু বাইরে কিন্তু তারা উত্তেজনা করছে, বাইরে কিন্তু নানা স্লোগান দিতে আমরা দেখছি এবং বিশেষ করে যারা অভিযোগ করেছে তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছিলাম যে আসলে কেন এই বিষয়টি তারা বলেছিলেন ভিতরে ভোট হওয়ার আগে এরকম বিষয় তারা কোনোভাবে মেনে নিতে হচ্ছে না। এই মুহূর্তে নির্বাচন কমিশনার সদস্যরা এসেছেন এবং ছাত্র দলের ভিপিও এসেছেন। বিভিন্ন চাকসু নির্বাচনের আরও খবর জানতে সরাসরি যুক্ত থাকুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময় সংবাদ। খেলার খবর, এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়ে হংকং চায়না থেকে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। প্রথমবার একাদশের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জায়ান আহমেদ। হামজা সমিতদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রোমাঞ্চকর বলেও জানান এই লেফট ব্যাক। আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম।
হংকং চায়না সময়ে খুব ভোরেই কিন্তু বাংলাদেশ ফুটবল দল এই টিম হোটেল ছাড়ে। ফুটবলারদের চোখে মুখে বিষণ্ণতা, ক্লান্তির ছাপ। মনে ছিল আক্ষেপও, আসলে এশিয়ান কাপের মূল পর্বে যে আর জায়গা পাচ্ছে না লাল সবুজরা। তবে এই হংকং চায়না থেকে অনেক কিছু শিখে গেছে বাংলাদেশের ফুটবলাররা, কিভাবে ফাস্ট মাঠে খেলতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আর এই মাঠে জন্ম হয়েছে বেশ কয়েকজন নতুন তারকার। জায়ান আহমেদ তাদেরই একজন, যিনি কিনা এই প্রথম সুযোগ পেয়েছেন দলের শুরুর একাদশে। চিনিয়েছেন নিজের জাত, দেশের ফুটবলকে দিয়েছেন সম্ভাবনার বার্তা, জানিয়ে গেছেন ভারত ম্যাচে কি করতে চান। I think আমরা অনেক ভালো খেলছি ম্যাচ, we competed, we got the draw, but yes, I think everyone's a little sad যে আমরা কোয়ালিফাই করতে পারি। কোচও বলছে যে yes, আমরা আমাদের নিজের ক্লাবে যাচ্ছি এখন খেলতে, বাট যে ন্যাশনাল টিমের ট্যাকটিক্স ওইটা মাইন্ডসেটে রাখো, বিকজ আমাদের খেলার বেশিক্ষণ নাই। শুধু ভারত ম্যাচ নয়, ক্লাবে গিয়ে ফুটবলারদের যে মাথায় মস্তিষ্কে থাকবে শুধু জাতীয় দলের চিন্তা, সেই চিন্তাটাও কিন্তু হাবিয়ার কাবরেরা ফুটবলারদের মনে ঢুকিয়ে দিয়েছেন। তাই ক্লাবে গিয়ে প্রতিফলিত করতে চায় ফুটবলাররা। হংকংয়ে বাংলাদেশ দল একটি ড্র কিংবা 1 পয়েন্ট নিয়ে গেছে, তবে বাংলাদেশ ফুটবল দলের ফুটবলাররা বার্তা দিয়ে গেছেন তারা এখন ঘুরে দাঁড়াতে পারেন, আর এখান থেকেই শুরু করতে চান নতুন করে। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাকসুতে ভোট উৎসব, অমোচনীয় কালি ব্যবহার না করা সহ নানা অভিযোগ ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের। ব্যালটে সই না পেলে ব্যবস্থার ঘোষণা, রাকসু নির্বাচন কাল। পিআর নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয়, দেশ বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আনুপাতিক ভোটের দাবিতে জামায়াতের মানববন্ধন। মিরপুরে আগুনে পুড়ে 16 জনের প্রাণহানি, 10 জনের পরিচয় শনাক্ত, স্বজনদের ডিএনএ সংগ্রহ। বিষাক্ত ধোঁয়ায় বন্ধ আশেপাশের কারখানা, বিশেষ পোশাকেও ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। এ ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।